সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার বিকেলের আয়োজনে। আমরা প্রতিদিন বিকেল বেলা বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে কৃষি বিষয়ে বিভিন্ন রকমের আলোচনা করে থাকি। আমাদের দেশের নাগরিকরা এখানে অংশগ্রহণ করে থাকেন, উন্নয়ন কর্মীরা অংশগ্রহণ করে থাকেন, বিজ্ঞানীরা অংশগ্রহণ করে থাকেন। পাশাপাশি আমাদের দেশের সাধারণ মানুষ, কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, তারাও কিন্তু আলোচনায় অংশগ্রহণ করে থাকেন। এবং আমরা সকলকে নিয়েই কিন্তু আমাদের এই আলোচনাটি গত প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে আমরা এখানে অব্যাহত রেখেছি। একটি কথা বলে রাখার দরকার যে আজকে আমরা যে বিষয়টিকে নির্বাচন করেছি সেটি হচ্ছে কৃষি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা এবং বাস্তবতা। এই বিষয়টি এজন্য যে এই প্রণোদনা বলতে কিন্তু আমরা আসলে করোনাকালীন সময়ে যে প্রণোদনা সেটাকে আমরা মিন করিনি। কারণ করোনার সময়ে নানা রকমের প্রণোদনা হয়েছে, সেটি গার্মেন্টস মালিকদের জন্য প্রণোদনা হয়েছে, কৃষি ক্ষেত্রে প্রণোদনা হয়েছে, উদ্যোক্তাদের জন্য প্রণোদনা হয়েছে। কিন্তু আমরা কৃষি উদ্যোক্তাদের কথা বলেছি এই দৃষ্টিতে, আমরা গতকাল আলোচনা করেছিলাম যে আজকালকার যুগে দেখা যায় কৃষকের সন্তান কৃষি কাজে আসছে না, বা কৃষি ক্ষেত্রে পড়াশোনা করার পরেও কিন্তু কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে না। আবার এটাও আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের পরিবারে পড়াশোনা করে যে ছেলেটি শিক্ষিত হলো, তিনি কিন্তু পিতার প্রফেশনে বা পারিবারিক প্রফেশনে কোনো কন্ট্রিবিউট করছে না। এবং না করার কারণগুলো কি, এটা নিয়ে গতকাল কথা হয়েছে। আমরা বলেছি যে উদ্যোক্তা এমনি এমনি তৈরি হয় না, উদ্যোক্তাদের জন্য একটি আলাদা ধরনের আকাঙ্ক্ষা থাকা দরকার, এবং প্রাতিষ্ঠানিক ভাবেই উদ্যোক্তা তৈরির জন্য উদ্যোগ নেওয়া দরকার, এটা একটা কথা। প্রশিক্ষণের একটা প্রয়োজন আছে, যে কারণে আমরা উদ্যোক্তাদের তৈরি করতে পারি, যে প্রশিক্ষণের অভাব রয়েছে। আবার এই কথাও ঠিক যে মূলধন বা ক্যাপিটাল সেটারও কিন্তু সংকট রয়েছে, যে কারণে একটা ভালো আইডিয়া থাকা সত্ত্বেও ভালো উদ্যোক্তা কিন্তু হয়ে উঠতে পারেন না। আমরা এটা নিয়ে কালকে বিস্তারিত আলোচনা করেছি, অনেকেই তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। আজকে আমাদের সাথে এটা নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন বাস্তবের নির্বাহী পরিচালক রুহি দাস। আমরা তার কাছ থেকে শুনবো। আমাদের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, তিনি তো আছেনই। পাশাপাশি ডক্টর AKM জাকারিয়া, যিনি পল্লী উন্নয়ন একাডেমিতে কাজ করতেন, এখন কনসালটেন্সি করেন, তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি হয়তো কোনো এক সময় যুক্ত হবেন। এবং আমরা কথাটি যে জায়গা থেকে বলছিলাম যে উদ্যোক্তাদের জন্য প্রণোদনা এবং বাস্তবতা। আমরা একটা কথা গতকাল এসেছে যে একজন উদ্যোক্তা যদি কৃষিক্ষেত্রে তরুণ উদ্যোক্তা হয়, তখন তার কতগুলো চ্যালেঞ্জ থাকে। কারণ তার ব্যাংক ঋণের জন্য এক ধরনের সিকিউরিটি লাগে, অথচ পৈতৃক সম্পত্তির কোনোটার মালিক সে নিজে না। তার সার্টিফিকেটকে জমা দিয়ে কিন্তু তিনি ঋণ নিতে পারেন না, এবং সেভাবে তিনি উদ্যোগ গ্রহণ করতে পারেন না। যে কারণে তরুণ ছেলেমেয়েরা সার্টিফিকেটকে দিয়ে চাকরির জন্যই যান, এবং বর্তমানে BCS এর মতো সোনার হরিণের পিছনে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু মেধাকে আর ব্যবসায়ে পাই না, অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডেও পাই না। আমরা রুহি দাসের কাছে যাব প্রথমেই এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। আমরা জানি যে আপনি PKSF এর সহযোগী সংগঠন হিসেবে আপনারা কাজ করেন, তৃণমূল পর্যায়ে যেমন মৌসুমী ঋণের প্রদান ব্যবস্থা করেন এবং অন্যান্য কার্য করেন। এবং আমরা এটাও জানি যে PKSF এর একটি বড় কর্মকাণ্ড কিন্তু গ্রামীণ তরুণদেরকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে এবং কৃষিকে কেন্দ্র করে। আপনার অভিজ্ঞতাটা কি, যে আমরা কৃষি উদ্যোক্তাদের জন্য কি যথেষ্ট সুযোগ তৈরি করতে পারছি, বা কোন কোন জায়গাগুলোতে আমাদের আরো নজর দেওয়া দরকার? আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদেরকে একটু বলেন, জনাব রুহি দাস। থ্যাংক ইউ রেজাউল করিম ভাই এবং জয়নুল আবেদিন স্যার, আপনাকেও ধন্যবাদ। তো আমরা PKSF এর সাথে 2007 সাল থেকে কাজ করে যাচ্ছি, এবং আমাদের মাইক্রোফিন্যান্স কর্মসূচির কৃষি অর্ধেকেরও বেশি। আমরা শুধু PKSF এর সাথে না, আমাদের আরো 9টা ব্যাংকের সাথেও কাজ আছে, এবং তাদেরও প্রধান একটা অর্থায়নের টাকা হলো কৃষিতে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের প্রতিটা ব্যাংকের প্রতি একটা ম্যান্ডেটরি অর্ডার ছিল যে কৃষিতে তাদের পোর্টফোলিওর 5% দিতে হবে। তো সেই ধারাবাহিকতায় যেহেতু অন্যান্য ব্যাংক সরাসরি কৃষকদের সাথে কাজ করতে সমস্যা, সেজন্য তারা কিন্তু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটদের সাথে কাজ করে যাচ্ছে, এবং আমরা কিন্তু 9টা ব্যাংকের সাথে কাজ করে যাচ্ছি। PKSF এর সাথে 2007 থেকে কাজ করেছি, এবং কৃষি তার মধ্যে একটা বড় কর্মসূচি বলতে পারেন। আসলে উদ্যোগটা কিন্তু একদিনে তৈরি হয় না। আমরা কিন্তু আমাদের একটা সিস্টেম আছে,
আমরা 3 বছর তাদের নার্সার করি এবং তারপরে আমরা তাদের গ্রাজুয়েট বলি, এবং তখন তারা কিন্তু এজ এ উদ্যোক্তা। আমরা আগে ঋণের অ্যামাউন্টের উপরই বলতাম যে 50 পর্যন্ত ক্ষুদ্র ঋণ, তারপরে তারা উদ্যোক্তা হয়ে যায়, তখন তো সেখানে একের অধিক লোক কাজ করে। তো এইভাবে আমরা কিন্তু তাদের গ্রাজুয়েশন করি এবং এই সময়ের মধ্যে তাদের আমরা ট্রেনিং দিই। তবে খুব সফট লোন তাদের দেওয়া যায় না, শুধুমাত্র দুর্যোগের পরে হয়তো আমরা ওই কিছু ঋণ দিতে পেরেছি, সেটা আমরা প্রণোদনা বলতে পারি, খুবই অল্প সুদে, সেটা 1%-এ এই ধরনের আমরা পিকেএসএফ এর সহযোগিতা দিয়েছি। আর এমনি কিন্তু তাদেরকে সফট লোন বলা যায় যে ঋণটা শুধু যতদিন তাদের কাছে থাকবে সেই কদিনই তারা সার্ভিস চার্জ দিবে। এটা কিন্তু 1 বছর বা 6 মাস এরকম না। কেউ যদি 3 মাসে মনে করে যে আমার হারভেস্টিং হয়ে যাবে, 3 মাসেই দিত। তো আমরা কিন্তু এই বড় একটা অংশ এইভাবে কিন্তু মানে আস্তে আস্তে এট এ টাইম তারা গ্রাজুয়েট হতে পারবে না, আমরা কিন্তু বর্তমানে এই গ্রাজুয়েটদের জন্য গ্রাজুয়ালি 10 লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছি। এবং আমাদের একটা পরিকল্পনা আছে পিকেএসএফ এর যে নেক্সটে এটা 35 লক্ষ টাকা পর্যন্ত হবে। 10 লক্ষ টাকাকে 35 লক্ষ টাকা অন্তর্ভুক্ত, এইভাবে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। এবং বাস্তবের বর্তমানে প্রায় 50,000 এই ধরনের সদস্য রয়েছে, তার মধ্যে প্রায় 30,000-এর মতোই কৃষি ভিত্তিক ব্যবসা বাণিজ্য। আপনার সংস্থার মাধ্যমে যারা ঋণ গ্রহণ করছেন বা সেবা নিচ্ছেন, তাদের মধ্যে তরুণদের সংখ্যা কিরকম? এবং আপনি তো কৃষির কথা বললেন যে একটা 60%-এর মতো, কিন্তু তরুণ উদ্যোক্তাদের সংখ্যা কিরকম? আমাদের যদি বলতে হয়, তরুণরা কিন্তু বর্তমানে কৃষিতে আসছে। আমাদের যদি জাস্ট এই ঢাকার উপরে কেরানীগঞ্জ, এখানে যদি দেখেন বেশ কিছু নতুন আকারে গরুর ফার্ম তৈরি হয়েছে। তারা কিন্তু শুরু করেছে 1-2টা গরু দিয়ে, দেখা যাচ্ছে যে 5 বছরের মধ্যে তারা এখন এক একটা ফার্মে 20টা 25টা গরু এবং 25 থেকে 30 লক্ষ টাকার তারা মালিক হয়েছে। সবাই কিন্তু ইয়ং এইভাবে। এবং আমি দেখেছি আমাদের অভিজ্ঞতা, ইয়ংদের সংখ্যাই বেশি এবং যাদের বয়স আমি বলবো যে 35-এর নিচে, তারা এইভাবে শুরু করেছে। এবং কিছু ক্ষেত্রে শিক্ষিত লোকজনও যুক্ত হয়েছে এই কৃষিতে। এবং এটা এই ঢাকার আশেপাশে হওয়াতে এখানে মার্কেট ভ্যালু খুব ভালো, দুধও বিক্রি হয় ভালো, এবং কেউ কিন্তু থাকে না, আমাদের নদীর পার থেকে অনেকে গিয়ে দুধ নিয়ে আসে। এটা একটা ভালো মার্কেট হওয়ার সুযোগে তারা কিন্তু তাদের গ্রোথটা ভালো আমি বলবো। এবং লস খেয়েছে এমন সংখ্যা দেখি নেই, ক্ষেত্র বিশেষ 2-1টা ক্ষেত্রে হয়তো গরু মারা যেতে পারে। এবং আমি দেখেছি তারা নিজেরাই এক একজন চিকিৎসক হয়ে গেছে, এবং ছোটখাটো চিকিৎসার জন্য তাদের কিন্তু ডাক্তারের কাছে যেতে হয় না, নিজেরাই এখন পারে। থ্যাংক ইউ। জি জি, আমি বুঝতে পারলাম রোহিদাস, আপনার কাছে আমরা আসবো। আমরা একটু ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের কাছে যাই যে উনি তো আপনাদের দীর্ঘদিন কৃষি নিয়ে কাজ করেছেন এবং এখনো করছেন, এবং আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি যে কৃষি উদ্যোক্তা বলতে আমরা যতটা বেশি মানে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবসা বলি, মৎস্য প্রাণী সম্পদের কথা বলি, ততটা কিন্তু ফসল খাতে দেখতে পাই না। এই সমস্ত জায়গায় কিন্তু অসংখ্য স্কোপ কিন্তু এখনো রয়ে গেছে। আপনার অভিজ্ঞতা কি বলে যে আমরা আসলে এই সমস্ত জায়গাতে কোনো না কোনো মিসিং ফ্যাক্টর আছে, যে মিসিং ফ্যাক্টরের জন্য এই সমস্ত জায়গাতে নতুন করে উদ্যোক্তা তৈরি হচ্ছে না? সেই যে আমাদের শত বছরের ঐতিহ্য অনুযায়ী যে চাষবাস, সেটা নিয়ে কিন্তু আমাদের কৃষকরা আছেন, এবং কৃষক পরিবারের শিক্ষিত ছেলেটি উনি ওই জায়গায় থাকেন না, উনি অন্য জায়গায় চেষ্টা করেন। আপনার অভিজ্ঞতা কি যে এই জায়গাগুলোতে আমাদের কোথায় কোথায় কাজ করা দরকার বলে আপনি মনে করেন? ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনার মাইক্রোফোনটা খুলে দিন। থ্যাংক ইউ রেজা। আসলে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে মানে আমাদের কৃষিকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের যে যুবক শ্রেণী যেটা আছে, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আসলে কৃষিতে আকর্ষিত করতে হবে, তাদেরকে এর ভিতরে রাখতে হবে। আর উদ্যোক্তা শব্দটা আমি যা বুঝি সেটা হলো যে উদ্যোক্তা মানে এই না সবাইকে বিশাল বিজনেসে যেতে হবে, 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার কিছু যেতে হবে। আমি উদ্যোক্তা বুঝি যে আমি যে কাজটা করছি সেটাকেই আমি
উদ্যোগ নিয়ে আরো ভালো করে কাজ করার চেষ্টা করছি, সেখান থেকে আমি লাভ করছি এবং সেটাকে আমি ব্যবসায়ের দৃষ্টিভঙ্গিতে আমি সেটাকে পরিচালিত করছি। যে খোরপোশের কৃষিতে আমরা খোরপোশের কিছু একটা শব্দ ছিল আগে, এখনো ব্যবহার করা হয় অনেক সময়, কিন্তু সেগুলো থেকে মানে উত্তরণ যাতে হয়ে যায়, ফলে উদ্যোগ নেওয়া যে আমি আমার কৃষিকে আকর্ষণীয় করব এবং লাভজনক করব, এটাকে আরো উৎপাদন এবং লাভ দুটাই আমি বৃদ্ধি করাবো। তো ফলে সেটা ছোট হোক আর বড় হোক, আমি কিন্তু এটার ভিতরে কোনো খুব একটা বড় রকমের তফাৎ দেখি না। আর ফলে আমরা এটাও ঠিক যে মানে ফসলের চাইতে মৎস্য বা পশু সম্পদে এটা আর এক রকমের দর্শনীয়, এবং এটাতে কাদামাটিতে অতটা নামতে হয় না, এগুলার জন্য এক ধরনের পরিশ্রম, এটাকে এক ধরনের দর্শনীয় করা যায়। এই সমস্ত কারণে হয়তো ওই সমস্ত জায়গা গুলাতে যথেষ্ট আগ্রহ বেশি আছে যুবক শ্রেণীর, কিন্তু মাঠ ফসল বা এগুলোর দিকে অতটা নেই। কিন্তু একবারে নাই তাও না, আমরা অনেক দেখতে পাই আজকাল ফলের বাগান গড়ে উঠতেছে, আজকাল বেশ ফসল উৎপাদনেরও শাকসবজির কমার্শিয়াল গড়ে উঠতেছে, এগুলোর ভিতরে আমাদের যুবক শ্রেণী হয়ে গেছে। কিন্তু এটা ট্রু যে ওই পরিমাণে আমরা পাচ্ছি না। একটা তার প্রতিবন্ধকতা যে ফসল উৎপাদন ইতকাল, ফসল সংক্রান্ত আমরা ব্যবসায়ের মধ্যে দেখতে পাই অনেকে যে ফসল উৎপাদন পার্সের একটা সমস্যাটা হলো যে আমি যদি ধানের আবাদ করতে চাই আমাকে কাদায় নামতে হবে। এটা আমাদের বর্তমান প্রযুক্তি, যদিও এখন সিটের মধ্যে বসে পাওয়ার টিলার চালানো যায়, ট্রাক্টর এসে গেছে, সিটের মধ্যে বসে করা যাচ্ছে, এবং ধানের চারাও এখন রোপণ করার যন্ত্র বের হয়ে যাচ্ছে। এগুলো আধুনিকীকরণের ফলে, যান্ত্রিকীকরণের ফলে আমাদের অনেকটা এই ধরনের চলে আসতেছে। তাহলে এই জায়গাটায় ওদিনের এক ভদ্রলোকের আলোচনা শুনেছিলাম যে গরুর লেজ বাড়ি খেয়ে যদি বিরক্ত হয়ে যায় তাহলে গরুর খামার যেরকম করতে পারবে না, সে ওই উদ্যোগে থাকতে পারবে না। আমার কৃষিতে করতে গেলে পায়ের মধ্যে, গায়ের মধ্যে, জামার মধ্যে, কাপড়ে কাদা লাগবে, এইটা যদি থাকে তাহলে পরে সেও আসলে। বলে আমার অভিজ্ঞতাতে একটু আমরা এই আলোচনাগুলো যদি করতে থাকি, মানুষকে যদি উদ্বুদ্ধ করতে পারি, মানুষকে যদি বোঝাতে পারি, তাহলে পরে আমার মনে হয় যে এই প্রতিবন্ধকতা যেগুলো এখন আছে এগুলোর থেকে দূরে চলে যাবে। আর আমাদের দেশে একটা বড় রকমের একটা মানসিক প্রতিবন্ধকতা, সেটা হলো যে চাকরি, বিশেষ করে সরকারি চাকরি, এইটা একটা আমাদের মানসিক প্রতিবন্ধকতা। যে আমাদের চাকরি করতে হবে আয়ের জন্য এবং সরকারি চাকরিতেই যেতে হবে, নাহলে পরে বাজারে ছেলের বিয়ে দিতে পারবো না ঠিক মতো, অথবা আমি একটা ভালো বউ পাবো না। এই যে একটা মানসিকতা রয়ে গেছে, এইটার থেকে আমাদের চলে আসতে হবে। আসলে তো দেখেন, আপনি যদি কেরানীগঞ্জে যদি পশুপালনের খামার গড়ে উঠতে পারে, যুবকরাই বেশিরভাগ হয়ে থাকতে পারে, তাহলে অন্যান্য ক্ষেত্রে আসতে পারবে না। সবাই আমরা চাকরি নামক, সরকারি চাকরি নামক বিসিএসের কথা বলতে, এই শিক্ষাটা আমাদের দেওয়া দরকার, যাতে করে আমাদের এই মানসিক প্রতিবদ্ধকতাকে আমরা বেশ বের হয়ে আসতে পারি। এটা কিন্তু যারা লেখাপড়া করছে শুধু তারাই না, তাদের বাবা মা, আমাদের বাবা মা যারা আছে আমাদের মধ্যেই, ওই ছেলে কিছু করে না, বাড়িতে থেকে যে কৃষি কাজ করতে পারে সেটার জন্য আমার সন্তানকে লেখাপড়া শেখাইলেই আমি তার দিকে যাচ্ছি যে সে যাতে চাকরি খুঁজে চাকরি করতে পারে। এইটা এই জায়গাটায় আপনাদের বিয়েটা, এবং আমাদের একটা আদেশ রয়ে গেছে, একটা ছিল আধুনিক কৃষি, সে প্রযুক্তি ব্যবহার করে আমরা উৎপাদনে যাব এবং সেটার উৎপাদন এবং লাভজনক করে আয়ের ব্যবস্থা করবো। আর আধুনিক কৃষি উৎপাদন বাড়ার সাথে সাথে যে প্রযুক্তিগত বিকাশ, সার্ভিস প্রসেসিং, যেতে সংগ্রহ হারভেস্ট করার পরে যে প্রসেসিং গুলা, ভ্যালু এডিশন করা, এই জায়গাগুলো বহু কাজ করা রয়ে গেছে। ফলে আমি মনে করি যে আমাদের তরুণ সমাজের জন্য
যথেষ্ট সুযোগ রয়ে গেছে। আমি কালকে দেখলাম, আমি একটু লম্বা বলে ফেলতেছি মনে হয়, আমি কালকে দেখছিলাম যে আমাদের সরকার বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে, এর অনেক কিছুই প্রশিক্ষণের ভিতরে যে রয়ে গেছে কৃষি সংক্রান্ত, কৃষিকে ঘিরে। তো এই যে মানে এগুলো আসলে সহায়ক করবে, আসলে মানুষকে উদ্বুদ্ধ করবে যাতে করে ওগুলা, অনেকে জানি না দেখে সাহস করি না, কিন্তু আমি যদি প্রশিক্ষণ পাই, আমার যদি জ্ঞান হয়, তাহলে হয়তো আমি নিজের দিকে যেতে পারি। ফলে আমাদের প্রত্যেকের ভিতরেই একটা সামাজিক পরিবর্তন, কিন্তু সেই সাথে সাথে আমাদের জ্ঞান প্রাপ্তি, আমরা যদি শিক্ষাটাও যদি পাই, আমি কি করে করতে পারি, আমি তাহলে পরে আমার মনে হয় যে আমাদের কৃষকদেরকে, আমাদের তরুণ সমাজকে আমরা বেশি আরো কৃষিতে নিয়ে আসবো। আরো ফসলের মধ্যে একটু মানে মাছ বা সবজির চাইতে, মাছ বা পশুপালনের চাইতে এখানে একটু ধীর গতিতে প্রফিটের আশঙ্কা থাকে, কিন্তু হাই ভ্যালু ক্রপস যেগুলো শাক সবজি ইত্যাদি করতেই পারি আমরা, বিকল্প অনেক কিছু এখন বের হয়ে আসতেছে। আমাদের সাকসেসের অভাব নাই কিন্তু বাংলাদেশে। রেজা, আপনি তো করেই থাকেন এগুলো, আপনি ভালো করে জানেন। সেগুলো আরো একটু প্রচার করলে পরে মানে মানুষ আমাদের উদ্বুদ্ধ হতে পারে। কিন্তু এই পর্যন্ত। জি জি, আপনি যথার্থই বলেছেন। আসলে আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ যদি মুনাফা নিশ্চিত না পায়, তাহলে সেই জায়গায় সে বিনিয়োগ করতে যেতে চায় না। এটাই রিয়ালিটি, এটাই বাস্তবতা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৃষি ফসলের ক্ষেত্রে নানা রকমের চ্যালেঞ্জ আছে। আমাদের ক্লাইমেটিক অ্যাডভার্স কন্ডিশন বলুন, পোকামাকড়ের উপদ্রব বলুন এবং প্রশিক্ষণের অভাব বলুন, সেগুলো তো অবশ্যই আছে। এবং এ কারণে ফসল খাতে আমরা উদ্যোক্তা দেখতে পাই কম। কিন্তু ফসল খাতের উদ্যোক্তা কেবলমাত্র টমেটো উৎপাদন নয়, ফসল খাতের উদ্যোক্তা কেবল ফুলকপি উৎপাদন নয়, বরং বীজ উৎপাদন এবং এই সমস্ত উৎপাদিত পণ্যের যে ভ্যালু চেইনে প্রক্রিয়াজাতকরণ, সেটাও কিন্তু ফসল খাতেরই কার্যক্রম। আমরা এই জায়গাগুলোতে কিন্তু তরুণদেরকে অবশ্যই আকৃষ্ট করতে পারি বা দেখতে পারি। এখন দেখছি ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, এইগুলো বাজারজাতকরণ হচ্ছে, এবং এগুলোর বেশিরভাগই আমাদের তরুণ উদ্যোক্তারাই কিন্তু করছে, এগুলো আমাদের মতো ঘোরারা করছে না। তাহলে এগুলো অনেক সুযোগ রয়ে গেছে কিন্তু আসলেই। আর এখন ফলের বাগান গড়ে উঠতেছে, নানান কিছু আসলে মানে ড্রাগন ফলের বাগান গড়ে উঠতেছে, পেয়ারার বাগান গড়ে উঠতেছে, এগুলো বেশিরভাগই কিন্তু তরুণেরাই করতেছেন আর কি। ফলে সুযোগ প্রচুর রয়ে গেছে। কিন্তু তাই বলে আবার আমাদের ধান চাষ, পাট চাষ বা টমেটো উৎপাদন এগুলো ভুলে গেলে চলবে না, কিন্তু ওগুলোর ভিতরেও দরকার, ওগুলো তো আমাদের উৎপাদন করতে হবে। ফলে তরুণ সমাজকে ওই সব জায়গাতেও নিতে হবে, যাতে করে তারা ওগুলাতেও নিয়োজিত থাকে। থ্যাংক ইউ। আরেকটা বিষয় আমি বুঝি, ডক্টর জহুরুল আমিন, আমি নিজে ব্যক্তিগতভাবে কৃষিবিদ না, আমি আপনার সাথে শেয়ার করতে চাই যে কৃষি উৎপাদন কিন্তু মৌসুম ভিত্তিক উৎপাদন। একটি জমিতে শুধুমাত্র একটি ফসলই কিন্তু উৎপাদন হয় না। 3 মাসে সে টমেটো দেয়, পরের 3 মাসে সে ধান দেয়, তারপরের 3 মাসে সে অন্য কিছু দেয়। এবং আমি যদি এই জমির একটু নিবিড় ব্যবহার করতে পারি, আমি যদি সাথী ফসল করতে পারি, আমি যদি এর মধ্যে অন্যান্য ফসলের বিন্যাস রোটেশন ঠিক রাখতে পারি, তাহলে একটি ফসল করে একটু কম লাভ হলেও 3টি ফসলে বা পুরো ফসল মৌসুমে আমি কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারবো। আমরা সাধারণত এই জায়গাগুলোকে সামগ্রিকভাবে বিবেচনা করার ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে, যে কারণে আমাদের তরুণরা বলে বেগুনের তো দাম পেলাম না, করে কি হবে। কিন্তু একটাই তো ফসল না, ফসল তো আরো অনেক আছে, এবং সবগুলোকে একত্রিত ভাবে বিবেচনা করা দরকার, যেটি আমরা অনেক সময় করি না। আমি আপনার কাছে আসবো, আমি একটু রুহিত দাসের কাছে আবারও যেতে চাই। আসলে তরুণদের ভেতরে যে আপনি দেখেছেন যে আপনি নিজে গবাদি পশুর কথা বললেন যে তারা এরকম খাবার করছে, আপনার কাছে কি এক্সেপশনালি মনে হয় যে কৃষির কোন কোন জায়গাতে আমাদের তরুণদের আগ্রহটা বেশি তুলনামূলকভাবে? মাছ চাষ তো আছে, প্রাণী পালন তো আছে, আর কি কি জায়গায় আপনার কাছে মনে পড়ে, আপনার চোখে পড়ে, কোন কোন জায়গায় তাদের আগ্রহটা বেশি? থ্যাংক ইউ। না, আমরা এখানে দেখেছি যে আসলে এই আমাদের নবগঞ্জ, কেরানীগঞ্জ, তো এখানে একটা দেখেছি যে বেশ কিছু কিন্তু এই সরিষার তেল, তারপর ওই হলুদ মরিচ, এই ধরনের ছোট ছোট ফ্যাক্টরি মিলের মতো, এবং তারা কিন্তু সিজনালি
সরিষা কিনা রাখে, হলুদ কিনা রাখে, এবং এটা কিন্তু ভাঙিয়ে তেল বের করে বিক্রি করে। আবার কয়েকজন আছে তারা কাসুন্দি তৈরি করে। এগুলি কিন্তু ওই মিল যেগুলি আমি বললাম, তেলের মিল, অধিকাংশই কিন্তু ইয়ং জেনারেশন, এবং এরা একে ছোটখাটো উদ্যোক্তা বলা যেতে পারে। এত 2-3 জন লোক শুধু কাজ করে সেখানে, এবং এটা ভালো। অনেকেই খাঁটি তেল হিসাবে এই এলাকা থেকে সরিষার তেল নিয়ে আসে, এবং কম্পারেটিভলি আমি বলবো দামও কম। এবং আমরা অনেক সময় নিয়ে আসি ঢাকাতে। সেটাই এইগুলি আমাদের যে পিকেএসএফ এর মেলা হয়, আমাদের এরকম ওই ইউথ এবং সবারই তৈরি প্রোডাক্ট গুলি কিন্তু আমরা বিক্রি করি। আমরা জানেন যে গত বছর নভেম্বরে আমাদের পিকেএসএফ এর উন্নয়ন মেলা হলো, প্রায় 1 সপ্তাহ ব্যাপী। আমরা কিন্তু প্রচুর তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য নিয়ে আসি, এবং এরা কিন্তু মেনলি ইউথ। তারপরে এখানেও আরো কিছু হচ্ছে, যেমন গরুর দুধ থেকে মিষ্টিও হচ্ছে, ছানাও হচ্ছে, এরকমও কিছু কিন্তু এখানে আছে। এবং আরো কিছু আছে হলো একটা আছে মুড়ি তৈরি করে। তারা নিজেরা বলে যে এটা অর্গানিক ধান, সম্পূর্ণ ডেকি ছাটাই ধান থেকে মুড়ি তৈরি করে, এবং এটার কিন্তু দাম অনেক বেশি, 1 কেজি 160 টাকা তাদের ওখানেই এরকম। এবং এটা খুবই হাই কোয়ালিটি, মুড়িগুলির সাইজ অনেক বড়। এই ছোটখাটো উদ্যোগটা কিন্তু এখানে তৈরি হয়েছে আর কি, যেটা এত সেকেন্ডারি কৃষি প্রক্রিয়াজাত করে তারা কিন্তু এটা করেছে। এবং এখানে ইউথের সংখ্যা অবশ্যই আমি বলবো বেশি। এখানে বয়স্ক লোক আছে, কিন্তু ইউথরাই কম্পারেটিভলি বেশি। ধন্যবাদ। আচ্ছা, আর একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা, হ্যাঁ, আমরা আরেকটা জিনিস জানতে চাই, আপনারা কি এখন একজন উদ্যোক্তার জন্য সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ আপনারা অ্যালাউ করছেন? আমরা তো প্রথম দিকে অল্প দিতাম, এখন আমাদের সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত আছে, এবং শীঘ্রই সেটা 35 লক্ষ টাকা পর্যন্ত হবে। এবং বেশ আমাদের দেওয়া কিন্তু বেশ কিছু সদস্য আছে, তারা 10 লক্ষ টাকা দিয়ে তারা ক্ষুদ্র ব্যবসা, ছোট শিল্পায়ন শুরু করেছে। আমি একটা কথা বলি, এই যে ব্যবসা শব্দটা ব্যবহার হচ্ছে, যে ক্ষুদ্র ব্যবসা ব্যবহার হচ্ছে, এইটারও একটা আমার মনে হয় যে আমাদের ডেফিনিশনটা আসলে পরিবর্তন করা দরকার। ব্যবসা কিন্তু আমার উৎপাদনের জায়গাটা, সেটাও কিন্তু ব্যবসার মধ্যে আনার দরকার, এবং সেটা শুধু পশুপালন আর মাছ উৎপাদনের নয়, ফসল উৎপাদনেও কিন্তু এটাকে ব্যবসার পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। আমরা যদি ব্যবসার সংজ্ঞা ধরি, তাহলে যে কোনো ধরনের উৎপাদন, সেটি পণ্য হোক বা সেবা হোক, সেটি উৎপাদন করাটাই ব্যবসা। আমাদের সাথে ডক্টর একেএম জাকারিয়া যুক্ত হয়েছে, এবং আমরা তার সাথে একটু আলাপ করবো। আমরা জাকারিয়া ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেটা হয়তো কিছুটা আপনি শুনতে পেয়েছেন, যে আমাদের কৃষি উদ্যোক্তা, তাদের তৈরি হওয়ার ক্ষেত্রে প্রণোদনা কি এবং বাস্তবতা কি। আমি আপনার কাছে সে প্রসঙ্গে এখনই যাব না, কারণ আপনার কিছু অভিজ্ঞতা আছে। আপনি নিজে বীজ উদ্যোক্তা তৈরি করেছেন, এবং সেটি আপনি যখন চাকুরি জীবনে আরডিএ তে কাজ করেছেন, যারা সিড এন্টারপ্রেনার, এবং তারা বড় বড় কোম্পানির সাথে বীজ বিক্রয় করেছেন, এবং তারা নিজেরা কিন্তু এখনো উদ্যোক্তা। আপনি ফসলের ডাক্তার তৈরি করেছেন, তারাও কিন্তু উদ্যোক্তা, কারণ তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, সার্ভিস প্রোভাইড করেছেন, এবং সেই সার্ভিস দিয়ে কিন্তু তারা উপার্জন করছেন। আসলে এই উদ্যোক্তা তৈরির স্কোপ কতটা আছে? কৃষি ক্ষেত্রে কোথায় কোথায় উদ্যোক্তা তৈরি করা যায়? আপনার অভিজ্ঞতার কথা যদি আপনি আমাদেরকে একটু বলেন, আপনার পূর্বতর চাকরির অভিজ্ঞতা এবং পরবর্তীতে নিশ্চয়ই এখনকার অভিজ্ঞতা আপনার কাছ থেকে শুনবো। ডক্টর একেএম জাকারিয়া। ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো যে আমি আমার কারেন্ট একটা অভিজ্ঞতার কথা দিয়ে আমি কথাটা শুরু করতে চাই। সেটি হলো যে আমি এখন কাজ করছি কক্সবাজার হোস্ট ফ্যামিলিতে। উদ্যোক্তা তৈরির বিষয় রয়েছে, এবং আইজি অ্যাক্টিভিটিস করার বিষয় রয়েছে সেইসব। সেখানে আমরা করোনার কারণে কোনো অ্যাক্টিভিটিস চালাতে পারছিলাম না, তখন সাহায্য সংস্থার মধ্যে জি, জাকারিয়া বলুন। আপনার মাইক্রোফোনটি বন্ধ হয়ে গেছে জাকারিয়া ভাই।
আপনার আপনার মাইক্রোফোনটি বন্ধ। একেম জাকারিয়া, আপনার মাইক্রোফোনটি বন্ধ। আপনার মাইক্রোফোনটি কি আপনি চালু করতে পারছেন না? জাকারি ভাই, আপনি কাজ করছে না। আমি এই মুহূর্তে ডক্টর জয়রাম দিন আপনার কাছেই চলে আসি। জাকারি ভাই তার সাউন্ড সিস্টেম ঠিক করে নিই। আপনি যে কথাটা বলছিলেন যে আমরা যে কথাটা বলছিলাম যে কৃষির উৎপাদন ব্যবসা শুধুমাত্র যে দুধের খামারি ব্যবসা, মাছের খামারি ব্যবসা সেটা না, আসলে কৃষির যে কোনো উৎপাদনমুখী কার্য ব্যবসা, এবং ব্যবসার ডেফিনেশনই কিন্তু বলা হয় যে এটি কোনোটা উৎপাদনমূলক ব্যবসা, কোনোটা প্রজননমূলক ব্যবসা। হ্যাঁ, তো এই সংজ্ঞাটিকে আমরা ঠিক করতে পারি, আমাদের কি কৃষি কাজটাকে কি ব্যবসার মধ্যে আমরা সংজ্ঞায়িত করতে পারি নাই? আপনার কাছে কি মনে হয়? আপনি যেটা বলছেন যেটাকেও সংজ্ঞায়িত করা দরকার। আমি মানে এই যে জাকারি ভাই, আপনার মাইক্রোফোনটিকে আপনি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। ও হ্যাং হয়ে গেছে, আবার আসতেছে মনে হয়, ঢুকতেছে। হ্যাঁ, জি বলেন। ততক্ষণে আমি বলি যে ঠিক আছে, আসুন। মানে আমাদের যে আলোচনাটা, এই যে রুহিদার বাবুর কথা থেকেই আমার কিন্তু এই কথাটা বের হয়ে আসলো। উনি যত উদ্যোক্তার কথা চিন্তা করেছেন সবকিছুই কিন্তু ওই যে আমাদের উৎপাদনমুখী ব্যবসা, শুধু মানে ফসল উৎপাদনমুখী ব্যবসা কিন্তু ওর ভিতরে আমি খুঁজে পাইনি। উনি মানে এটা বিক্রি করবেন, ওটা অমুক জায়গায় নেবেন, সেটা ব্যবসা, সেটা অবশ্যই একটা ব্যবসায়ী। কিন্তু মানে এই কারণে আমি বলছি যে আমাদের খালি সংজ্ঞায়, আমরা সংজ্ঞার ভিতরে ফসল উৎপাদন এইটা যেরকম একটা ব্যবসা, ওটাও একটা ব্যবসার ভিতরে আমাদের নিয়ে আসা দরকার। খালি সংজ্ঞা দিলেই হবে না, আমাদের চিন্তা ভাবনার ভিতরেও আসলে এই জিনিসটা আনতে হবে, আমাদের কর্মকাণ্ডের ভিতরে। তাহলে আপনারা আসলেও যে উদ্যোক্তা শব্দ ব্যবহার করছেন, 50,000 টাকা ঋণ দিলেই সে উদ্যোক্তা শুরু হলো, মানে এই জায়গাটায় মানে একটা মানসিকতা রয়ে গেছে কিন্তু, যে কিন্তু আমি তো মনেই করি যে উন্নত পদ্ধতিতে আবাদ করতে চায় সে যদি 40,000 টাকা নিয়েও আবাদ করতে চায়, রেজা বলেছে আমাদের যে ইন্টারক্রপিং করে করতে পারি, কিন্তু সেই ইন্টারক্রপিং করি বা আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেটাই হলো মানে একটা বড় কথাটা আর কি। যে দক্ষিণ এলাকায় বলা হচ্ছে যে আপনি ওই রিজ এন্ড ফারো করে করবেন, যেটা স্বরূপকাঠির পেয়ারা বাগান যেরকম মানে গর্ত করে তারপরে সেই মাটি তুলে আবার উঁচু করে সেখানে পেয়ারা গাছ লাগায়, তারপরে ওর ভিতরে গর্তের ভিতরে কচু লাগায় অথবা মাছ ছেড়ে এই যে একটা এটাকে অন্য জায়গায় সরানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো তো একটা উৎপাদনের জন্য ব্যবসায়ী আসলে। যে আমার প্রযুক্তি ব্যবহার করে আমি কি করে ট্রেডিশনাল এগ্রিকালচারকে উন্নত এগ্রিকালচারে আমি পরিণত করতে পারি, এটাও আমাদের মানে সবার মানসিকতা আনার দরকার। এবং আপনাদের মতো প্রতিষ্ঠান যারা আপনারা উদ্যোক্তা তৈরি করছেন, উদ্যোক্তা শব্দটা মানে অনেক সময় আসে, তো এইটা মানে আমাদের এই সার্বিকভাবে এটা আনা দরকার। কেউ যদি ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে যায়, কেউ যদি কৃষিকাজ করতে চায় নিরাপদ খাবার উৎপাদনের জন্য, সে যদি 40,000 টাকা নিয়ে বেগুনের খাবার করে, সেটাও তো একটা উদ্যোক্তার মধ্যেই পড়া উচিত, তাই না? তো ফলে সেটাই এই জায়গাগুলো আমাদের ছবিগুলো একটা সাহেব বারবার বলতেছে, এখনই আপনি ডিসপ্লে করেছেন, ছবিগুলো একটা সাহেব বলছেন বাজার না থাকলে কি হবে? সবকিছুই বাজার, আপনি বাজার ছাড়া তো কোনোটাই হচ্ছে না, এটা তো মানে কিন্তু বাজার থাকলেই যে মানে উদ্যোগটা তৈরি হবে এমন কোনো কথা নাই। কিন্তু সব জায়গায় একটা গাইডেন্স দরকার আছে, মানসিকতার সুযোগ সুবিধার দরকার আছে, সব জায়গায় দরকার।
না, আসল ব্যাপারটা হচ্ছে, আমি বলি আপনাকে যে আমি নিজে ব্যবসার ছাত্র হিসেবে যেটা বুঝি, উদ্যোক্তা কিন্তু কি করেন, উদ্যোক্তা নতুন জিনিস উদ্ভাবন করেন, ইনোভেটিভ। তিনি সেটির জন্য উৎপাদন করেন, তিনি বাজার সৃষ্টিও করেন, তিনি ভোক্তাদের অভ্যাসও পাল্টে দেন। অর্থাৎ এটা কিন্তু বুঝতে হবে যে শুধুমাত্র রেডিমেড জায়গায় যে আপনি কাজ করবেন সেটা কিন্তু উদ্যোক্তার কাজ না, উদ্যোক্তাকে বাজারও ক্রিয়েট করতে হবে। আমরা যখন নাকি, আমি যদি এভাবে বলি যে আজকের থেকে 20 বছর আগে আমরা যখন ঢাকা, চিটাগাং, রাজশাহী যাতায়াত করতাম, আমাদেরকে কিন্তু পানি খেতে গেলে পরে রেস্টুরেন্টে যে টিউবওয়েল দিয়ে পানি খেতে হতো। আজকে কিন্তু পানি খাওয়াচ্ছেন বোতলে পানি, ডাবের পানি দিয়ে আগে আপনার চাহিদা মেটাতে, এখন বোতলের পানি। এটি কিন্তু এই অভ্যাসটা কিন্তু তৈরি করা হয়েছে। সো আমার কাছে মনে হয় না যে সবকিছুই যে রেডি হয়ে আসবে তা না, আমাদেরকেও কিছু তৈরি করতে হবে। জাকারিয়া ভাই, আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, আপনি যদি এবার আপনার আলোচনাটাকে শুরু করেন। জি, ওকে, আমি যেটা বলছিলাম সেটি হলো যে আমার রিসেন্ট কক্সবাজারের একটা অভিজ্ঞতার কথা বলছিলাম, যে আমরা খুব সামান্য পরিমাণে প্রণোদনা দিলাম যাতে ওরা খেয়ে পরে বাঁচতে পারে, এরকম আর কি। দেখা গেল প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা ওই টাকা থেকে টাকা বাঁচিয়ে ছোট ছোট ব্যবসা শুরু করে দিল এবং নিজ উদ্যোগেই ব্যবসা শুরু করে দিল। মানে আমি খুব অবাক হয়েছে যে এত সামান্যতেই এরা এরকম একটা ডেভেলপমেন্ট করে ফেলতে পারে। এবং আমাদের 3 মাসের অভিজ্ঞতা দেখা গেল যে আমরা যে টাকা দিয়েছিলাম সেই টাকা তারা ডবল করে ফেলেছে, প্লাস তাদের জীবনও বাঁচিয়েছে। তো সেই জন্য কৃষি সেক্টরটা আসলেই খুব একটা ফার্টাইল সেক্টর, এখানে অনেক ইনভেস্টমেন্ট আসা উচিত। কিন্তু আমার কাছে মনে হয় কেন জানি যে আমরা মানে অনেক দিন ধরে মানে সঠিক জায়গায় যায়নি এবং অর্গানাইজ না, কৃষকদেরকে অর্গানাইজ করতে পারি নাই। আমাদের আমাদের মানে সবচেয়ে বড় ঐতিহ্য ছিল কৃষকদের জন্য যেটা সমবায় সমিতি, এটা মানুষ এখন শুনলে নাক সিটকায়, কিন্তু মানে এটাই ছিল পটেনশিয়াল। আমরা সব দেশ বিদেশে প্রশিক্ষণ নিতে যে দেখে আসছি সমবায় সমিতি কি স্ট্রং, তাদের কি ভূমিকা এবং তারা কৃষকদেরকে কত দারুণভাবে সাপোর্ট করে। মানে ওভারঅল এগ্রিকালচারে আমরা অর্গানাইজড কখনোই হই নাই, আমরা সবসময় একটা প্রজেক্ট বেস জিনিস নিয়ে চলতেছি এবং ওই প্রজেক্ট ধরে ধরেই আমরা সব কাজ করতেছি, যার জন্য কোনো কিছুই গোছানো হচ্ছে না। কৃষি সেক্টরটাকে আমাদের গোছানো দরকার, এর থেকে ভালো সেক্টর নাই। এবং আমি বলবো যে করোনাকালে একটা ফ্যাক্টরি যদি চালু থাকে সেটা হলো কৃষি ফ্যাক্টরি ছিল। সুতরাং এরকম একটা ভালো জায়গা, এরকম একটা খুবই মানে পটেনশিয়াল জায়গাকে আমাদের আরো যত্ন, আরো অর্গানাইজ করা দরকার, আরো বেশি এখানে ইনভেস্টমেন্ট দেওয়া দরকার, প্রণোদনা দেওয়া দরকার। এগুলো আমরা বিভিন্ন সময় দেখতেছি কিন্তু আমরা গোছাইতে পারি নাই। আমাদের জীবৎকালে তো আমরা পারলামই না, কিন্তু আমরা বলে যাব বারংবার যে আমাদের কৃষি সেক্টরটাকে গোছাতে হবে, কৃষকদেরকে অর্গানাইজ করতে হবে। জি, আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। আপনি বাংলাদেশে বেসরকারি ক্ষেত্রে বিশেষ করে উইমেন সেক্টরে বীজ উৎপাদন নিয়ে কাজ করেছেন, এবং আমি মারিয়া গ্রামে গিয়েছি, আপনার নিজস্ব যেখানে উদ্ভাবনা, এবং আশেপাশের আরো অনেক গ্রামে গিয়েছি যেখানে নাকি ধানের বীজ, সবজির বীজ উৎপাদন করতো কৃষকরা, এবং সেই উৎপাদিত বীজ তারা বিভিন্ন বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করতো, তারা নিজেরাও বিক্রি করতো। সেই বীজ ব্যবসায়টি বা তাদের সেই উদ্যোগটি কতটা এগোলো বা এগোলো না কেন, মানে এই জায়গাটাই আপনার অভিজ্ঞতা কি? কারণ তাদের কাছে টেকনোলজি ছিল, তাদের আগ্রহ ছিল, আপনারা কাজ করেছেন, কিন্তু হয় তারা এগিয়েছে, তাহলে সেটাও আমাদের জন্য একটা গুড এক্সাম্পল। যদি তারা এগোতে না পারে তাহলে নিশ্চয় কিছু কারণ ছিল, কোন কোন জায়গাতে তারা ঠেকে গেল। তাহলে ওই জায়গাগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে নিশ্চয়ই এই স্থানীয়ভাবে প্রজেক্টের মাধ্যমে নিশ্চয়ই নতুন নতুন জিনিস উদ্ভাবিত হয়, কিন্তু সেটাকে ধরে রাখা, টেকসই করা, সেইটির জায়গাতে কিন্তু আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল। আপনার এই অভিজ্ঞতাটি শুনতে চাই, বিশেষ করে বীজ উৎপাদনের ক্ষেত্রে। জি, আমি মনে করি যে যে মারিয়া গ্রামের যে অভিজ্ঞতার কথা আপনি বললেন আমাদের চাকরি জীবনের, সেই অভিজ্ঞতা এখনো পর্যন্ত খুব ভালো। কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে এক্সটার্নাল কেউ এগিয়ে আসে নাই, সবাই
অনেক বেশি লাভ খোঁজে, কৃষককে এক্সপ্লয়েট করে কত লাভ করা যাবে, কৃষককে কোনো লাভ দিব না। আমি বীজ কিনে বেচবো ডবল দামে, 3 গুণ দামে, কিন্তু কৃষককে আমি যদি মানে কেজি প্রতি 1 টাকা বেশি দিতে যাই, তাহলেই আমি দেখছি যে অনেক কোম্পানি খালি টানা হেঁচড়া করতে থাকে, বলে যে না দাম বেশি হয়ে যাচ্ছে। তো এই সাপোর্ট গুলো আসে নাই আসলে, কিন্তু তারা নিজেরা কিন্তু এই ব্যবসা নিজেরা চালাচ্ছে, ক্ষুদ্র আকারে চালাচ্ছে, কিন্তু চালু আছে। এবং আমরা যেসব কৃষকের সাথে কথা বলেছি বা কাজ করেছি, এরকম কয়েক হাজার কৃষক, তারা কিন্তু এই বিজনেস চালিয়ে যাচ্ছে। কিন্তু বিজনেসটা খুব ফ্লারিশ করে নাই, কারণ হলো যে মানে আমরা খুব স্বার্থপর আসলে এই জায়গাটাই আর কি। ওখানে আমরা সাপোর্টটা দেই নাই, আমরা নানাভাবে চেষ্টা করেছি কিন্তু সাপোর্ট আনতে পারি নাই। এবং যারা কথা দিয়েছিল তারা সেই কথা রাখেনি আসলে। আমি জি, আমি একটু কথা বলতে চাই, আমি একটু কথা বলবো এখানে। নিশ্চয়ই নিশ্চয়ই। যে প্রত্যেকটা কাজেরই আমাদের যেরকম ট্রেন চলতে গেলে ট্রেনের একটা ইঞ্জিন থাকে, ইঞ্জিনের একজন ড্রাইভার থাকে, এই দুটো ছাড়া ট্রেনটা চলে না। আমার মনে প্রত্যেক আপনি তো ব্যবসায়ের মানুষই, আপনি খুব ভালো করে জানেন যে নেতৃত্বটা সবসময় একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো জাকারিয়া চলে গেছে, আমি মনে করি যে ওইটা যে পারিপার্শ্বিকতা আছে সেটাও ঠিক আছে, কিন্তু নেতৃত্বটাও ওইখানে হয়তো অভাব হয়ে গেছে এখন। যে আমি মনে করি যে ওই জায়গাটায় আমাদের অনেক কিছু ভালো কিছু চলে না, যেহেতু আমরা ইভেনচুয়ালি ওই একটা জায়গায় প্রজেক্ট বেসড হয়ে একটা জায়গার দিকে ছেড়ে দিই, সেটার থেকে আমরা সামনে আগানোর জন্য নেতৃত্ব থাকছে না, এটা আমি মনে করি পরিচালনা থাকছে না। এটা একটা আরেকটা জায়গা হলো যে আরেকটা জায়গা হলো যে কোঅপারেটিভের কথা বলছে। কোঅপারেটিভ আসলেই শক্তি, তাই না? আপনি যদি দশমিক করি কাজ হারি জিতি নাহিলাজ আমাদের ছোটবেলা থেকে শিখে আসতেছি, কিন্তু আমরা 10 জনের যে মিলে কাজ করব, এইটার যে প্রেরণা, এটার যে নিয়ম কানুন, এটার যে আমাদেরকে সেইটা শেখানো হচ্ছে না। ওইটাও প্রজেক্ট বেসড হয়ে থাকতেছে, যে তুমি এটা করলে পরে একটা শ্যালো টেবিল পাইবা 10 জন লোক আসলে, ফলে দেখা গেল যে 10 জন লোকের সিগনেচার আসতেছে খালি, 10 জন লোক আসতেছে না। আমার বিভিন্ন সমিতি হইতেছে, সমিতি প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, সমিতি শেষ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় মানে আমাদের মানুষকে শিক্ষা দেওয়া, যাতে কি করব, আমি যে উদ্যোগী হব। না কিন্তু সরি বলেন। জি স্যার, আমি এই জায়গাটাই বলতে চাই যে আমাদের কাছে কিন্তু গুড এক্সাম্পল গুলো আছে। যদি আমরা সমবায় সমিতির এই গুড এক্সাম্পলের কথা বলি, দিদার সমিতি হয়তো এখন আর সেরকম ভাবে নাই, কিন্তু মিল্ক ভিটা তো এখন পর্যন্ত সমবায় সমিতিরই একটা পার্ট। এটার একটা ফরমেট করা হয়েছে যে মিল্ক ভিটা, তার কিন্তু সাকসেসটা তো এখনো আছে। এখনো কিন্তু আমাদের দুগ্ধ উৎপাদনকারী কৃষকরা তারা কিন্তু মিল্ক ভিটা ছেড়ে যায়নি। হয়তো অনেক কথা আছে, কিন্তু তারপরেও সেটা কিন্তু একটি জায়গা তৈরি হয়েছে। আমাদের কাছে কেন জানি মনে হয় যে আমরা এইটিকে হারভেস্ট করতে চাইনি, কারণ আমরা বেসরকারি সেক্টরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই কোঅপারেটিভের জায়গায় নজরটা কম দিয়েছি, বা তাকে দিয়ে কালচারটা কম করেছি। এটা আমার ব্যক্তিগত মনে হয়। যেমন আমরা রেলওয়ের প্রতি নজর না দিয়ে বাস ট্রাক উন্নয়নের দিকে নজর বেশি দিয়েছি, কারণ বেসরকারি উদ্যোক্তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছি। আমি এই কথাটা বলছি এই জন্যে, কারণ আসলে সারা পৃথিবীতে যেখানে নাকি কোঅপারেটিভ সাকসেসফুল, সেখানে আমার দেশে হচ্ছে না, সেটি কিন্তু কোঅপারেটিভের দোষ না, আসলে নীতি নির্ধারকদের দোষ। আমি জাকারিয়া ভাই আপনার কাছে আবার আসবো, আমি একটু রোহিত দাসের কাছে যেতে চাই। রোহিত দাস, আপনি যেটা বলছিলেন যে আমাদের তরুণরা এখন কৃষি ব্যবসায় আসছে এবং তারা আসার ক্ষেত্রে তাদের আগ্রহটা আছে। একটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে আমাদের দেশে কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর তারা প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের দেশে নারী অধিদপ্তর তারা প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের দেশে কিন্তু আরো অনেক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু তারা কর্মসংস্থানে এই সমস্ত কাজে আসছে। আপনার কাছে কি মনে হয়, আসলে কি সেই প্রশিক্ষণটাই যথেষ্ট, নাকি উদ্যোক্তাদের আরো কোনো জায়গাতে মানে মনোযোগটা বেশি দেওয়া দরকার? কারণ প্রশিক্ষণ তো অনেক সময় উপযুক্ত লোক পায় না, কারণ অনেক সময় হয়তো প্রশিক্ষণের নামের তালিকাটাই তৈরি হয় এক ধরনের দৃষ্টিভঙ্গি থেকে। অতএব সেটাও কিন্তু আমাদের একটু দেখার বিষয় আছে। রোহিত দাস, আপনি বলুন একটু এই প্রসঙ্গে, আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই।
হ্যাঁ, আপনার মাইক্রোফোন কি off? আমার হিসাবে শুধু প্রশিক্ষণ কিন্তু যথেষ্ট না। আপনাকে কিন্তু প্রশিক্ষণের পরে তার ব্যবসা চালু করার জন্য তার ক্যাপিটাল আছে কিনা এই জিনিসটা এনশিওর করতে হবে, এবং তাকে কিন্তু কিছুদিন আপনাকে গাইডেন্সে রাখতে হবে। তার আসলে তার অ্যাকাউন্টস কি, বেসিক অ্যাকাউন্টস কিপিংটা ঠিক আছে কিনা, লাভ লস সে হিসাবটা রাখতে পারে কিনা, এইটা জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু এই ধারাবাহিকতাটা মেনটেন করি। আরেকজন এক দর্শক প্রশ্ন করলেন যে আসলে এনজিওর ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে যারা ঋণ নিচ্ছে তাদেরটাই প্রাধান্য হওয়ার দরকার। আপনার জ্ঞাতার্থে বলছি, পিকেএসএফ থেকে আমরা যে সুফলন খাতে ঋণ নিচ্ছি, এটা কিন্তু আমরা কিস্তিটা কালেকশন করছি আফটার হারভেস্টিং। এটা কিন্তু সাথে সাথে তিনি দিচ্ছে না। যেমন গরু মোটা তাজাকরণের ঋণটা যখন আমরা দিচ্ছি 6 মাস পরে সে বিক্রি করে কোরবানি ঈদের সময় বা অন্য সময় সে তখন দিচ্ছে। কৃষির ক্ষেত্রেও তা হারভেস্টিং এর পরে সে দিচ্ছে। এগুলি কিন্তু কৃষি কিন্তু অলমোস্ট শুধু আমরা না, বাংলাদেশের অধিকাংশ এনজিও যারা কৃষিতে ঋণ দিচ্ছে অধিকাংশই কিন্তু আফটার হারভেস্টিং কালেক্ট করছে। এটা কিন্তু একেবারে দেওয়ার সাথে সাথেই ঋণের কিস্তি কালেক্ট করছে না। ধন্যবাদ রেজাল ভাই। জি জি, তার মানে এখানে আপনি যে কথা বলেছেন যে আসলে কৃষি ঋণটা এখন মৌসুমী ঋণের মতো হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তারা তাদের টাকা ফেরত দিচ্ছে। আমি একটু ডক্টর জয়নুল আবেদিন আপনার কাছে আসবো একটি প্রসঙ্গ নিয়ে। আমাদের দেশে আমি এই কথা যদি বলি যে আমি যদি প্রশিক্ষণ নেই, আমি যদি পরিসংখ্যান নেই, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের লক্ষ লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের নারী উন্নয়ন কেন্দ্রগুলোতে অধিকাংশ অনেক লক্ষ লক্ষ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু উদ্যোক্তা তৈরি হয়নি। এইটির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে তারা কি সিলেকশনেই ভুল ছিল? কারণ সকল মানুষ কিন্তু উদ্যোক্তা হবে না, তাহলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো কেন? সে জায়গায় তো সরকারের অর্থের অপচয়টাই করতো। আর যেখানে সাইফুল আজম বলেছেন যুব উন্নয়ন অধিদপ্তর চেষ্টা করছেন, চেষ্টা কি খালি কোটা পূরণের চেষ্টা করছেন নাকি আসলে উদ্যোক্তা উন্নয়নের চেষ্টা করছেন? এটাও কিন্তু দেখা দরকার যে আমার 1000 লোককে প্রশিক্ষণ দেওয়া দরকার, আমি 1000 লোককে প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু তার মধ্যে 100 জন উদ্যোক্তা তৈরি হলো কিনা সেটা কিন্তু দেখারও বিষয় আছে। এটাও কিন্তু আমাদের কাছে মনে হয় যে এটা নিয়ে মনে একটু প্রশ্ন থেকেই যায়। ডক্টর জয়নুল আবেদিন, আপনার কাছে কি মনে হয়? আমি একটু ক্রিটিক্যালি বলার চেষ্টা করলাম, কারণ আমি একটু ক্রিটিক্যালি বলতে চাই এই জায়গাটায়। না, শিওর। আমি 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 জানি না এই জবাব দেওয়ার জন্য আমি যথেষ্ট মানে জ্ঞানবান কিনা। আপনার অভিমত, আপনার অভিমত। আমার অভিমত আপনি যথার্থই বলেছেন। বাংলাদেশে যত প্রশিক্ষণ হয় এইগুলা বিশেষ করে এই যে যেগুলা সরকারি প্রশিক্ষণ, যেগুলা খোলা বিজ্ঞাপন, এগুলা অনেক ক্ষেত্রে আসলে কোটা পূরণের জন্যই হয়ে থাকে। আমার আমার মানে যতটুকু আমি জানি আর কি, কোটা পূরণের জন্য হচ্ছে। আবার অনেকে প্রশিক্ষণ নিচ্ছে। আমি কালকে যে বিজ্ঞাপনটার কথা বলছিলাম, ওখানে বলতে প্রশিক্ষণ চলাকালীন সে ভাতা পাবে, এটা পাবে, ওটা পাবে। আমি যে গ্রহিতা, আমার যদি আমার যদি মানসিকতার ইনভেস্টমেন্ট, ওটাও একটা ইনভেস্টমেন্ট মনে করি। আমার সময়টা যে যাচ্ছে সেটা ইনভেস্টমেন্ট হিসেবে যদি মনে না করি, এবং আমার যদি অর্থেরও যদি কিছু ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে আসলে ওই জায়গাটায় ফ্রি জিনিসের আমরা খুব ভালো করে জানি যে খুব একটা মূল্য থাকে না। তো এইটা যে ফলে কোটা পূরণ হচ্ছে প্রকল্প ভিত্তিক, এই প্রকল্পে এতগুলো লোককে আমরা প্রশিক্ষণ দেব, প্রকল্প ভিত্তিক কাজ হচ্ছে, কিন্তু ইম্প্যাক্ট তৈরি হচ্ছে কম। তাহলে যত লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এতকাল ধরে বাংলাদেশের আরো বহু আগায় যাওয়ার কথা ছিল। ঠিক তাই এটা তো এইটা, এবং সেখানে এই যে বলছেন যে যুব উন্নয়ন অধিদপ্তর চেষ্টা করছে কৃষির সাথে সমন্বয়ের দরকার। তাহলে কি চেষ্টা করছি? আমি কৃষি উদ্যোক্তা তৈরি করতে চাই, কৃষির প্রশিক্ষণ দিচ্ছি, অথচ কৃষি দপ্তরের সাথে সমন্বয় নাই। এটা মানে এটা আধাআধি কাজ হলো না? আমরা কোটা পূরণের জন্য কাজ হয়ে যাবে। আমি মনে করি যেটুকু করা দরকার, এবং তারপরে আসলেই আমাদের একটু মনিটর করাই দরকার। আমি যে 100 জনকে প্রশিক্ষণ দিলাম, এটার ফলাফলটা কি, এটার ইম্প্যাক্টটা কি? যে উদ্দেশ্যে এই প্রশিক্ষণটা, কোর্সটা, এই প্রকল্পটা তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্য সাধন হচ্ছে কিনা, তার ইম্প্যাক্ট হচ্ছে কিনা জাতীয় অর্থনীতিতে এবং ওর ব্যক্তিগত অর্থনীতিতে এবং সামাজিক অর্থনীতিতে, এই জায়গাটা। ফলে উদ্যোক্তা তৈরিটা আইসোলেশনে দেখা যাচ্ছে না, তো যে এটাকে একটা সামগ্রিক সামাজিক ব্যবস্থাপনার ভিতরে, সামাজিক একটা কর্মকাণ্ডের ভিতরে আনা দরকার, যে যাতে করে মানে আমার উদ্যোক্তাটা, এই প্রশিক্ষণ গুলো আসলে রিয়েলি উদ্যোক্তাটা তৈরি করে।
প্রশিক্ষণ দরকার আছে, আমি না করতেছি না, প্রশিক্ষণ দরকার আছে, কিন্তু প্রশিক্ষণটার জন্য আসলে গাইডেন্স দরকার। এই যে সমন্বয়ের কথা বলা হচ্ছে, নানান কিছু বলা হচ্ছে, এগুলো আনা দরকার এবং সঠিক লোক যাতে প্রশিক্ষণ পায়। আমার দেখাই দরকার আছে যে আমি একজনকে প্রশিক্ষণ দেবো, সে ওই রুহি দাসের কাছে গেলে সে ক্যাপিটাল পাবে কিনা, তার সেই সমন্বয় করবে কিনা, তার বাজারজাতকরণেরই কি ব্যবস্থা আছে সেগুলো তৈরি করতে পারবে কিনা অথবা করবে কিনা, সব সামগ্রিক একটা মানে ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া দরকার আছে। আমি আজকে সকালবেলায় দেখতেছিলাম যে ঢাকা শহরে একজন মাছ বিক্রি করতেছে, বাড়িতে কেটে কুইটে তারপরে ফ্রিজ করে সেটা রান্নার জন্য রেডি করে সে ওনারা অনলাইন বিক্রি করতেছে। ইমাজিন দিস, যে একজন উদ্যোক্তা, সে একটা পণ্য সে নিজের থেকে চিন্তা করে, তাকে বাজার কেউ তৈরি করে দেয় নাই, কিন্তু সে বাজার নিজে তৈরি করার চেষ্টা করতেছে, মানে সেটার দিকে সে ইয়ে করতেছে। ফলে উদ্যোক্তাটার ভিতরেও থেকেও টান দরকার, খালি প্রশিক্ষণ দিলে হবে না, ওর আর্জ কতখানি আছে এবং টিকে থাকার ইচ্ছাটা কতখানি আছে, সেই জিনিসগুলো আসলে একই সাথে আমার মনে হয় যে আপনি ব্যবসার লোক ভালো করে জানেন, খালি ব্যবসা শিখাই দিলে হবে না, ব্যবসার যে মানসিকতাটা আসার থাকার দরকার সেই জায়গাটা আনার দরকার। সরি, আমি জি তার সাথে আমি একটু যুক্ত করতে চাই। হ্যাঁ, জি বলেন বলেন রোহিত দাস। না, আমাদের অভিজ্ঞতা হলো আমরা কিন্তু একেবারে নতুন লোক, যিনি কোনোদিন গরু পালন করেন নাই, তাকে গরু পালন করা এবং উদ্যোক্তার ট্রেনিং দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে দিলাম, তিনি একে গরুর ফার্ম করে রাতারাতি লাভবান হবে, এটা কিন্তু আমরা করি না। যাই মোটামুটি একটু শুরু করেছে, ধরেন তার 2টা গরু আছে, তাকেই কিন্তু আমরা বাকি ট্রেনিং দিয়ে তাকে বড় করার চেষ্টা করি। একদম আসলে এই উদ্যোক্তার কোয়ালিটি কিন্তু সবার মধ্যে থাকে না এবং সবাইকে দিলে সেটা আসলে কাজ হবে না। শুধু ট্রেনিং এর জন্য ট্রেনিংই হবে, তিনি উদ্যোক্তা হবেন না। যিনি কিছু শুরু করেছেন সেটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তাকে আমরা এক্সপানশন করি, তাকে আমরা আরো টেকনিক্যাল সাপোর্ট, আর্থিক সাপোর্ট, এটাতে তাকে আমরা বড় করি। এটা কিন্তু আমাদের প্রতিটা এনজিও অলমোস্ট একইভাবে করে এবং এই জন্য কিন্তু আমরা মনে করি আমাদের সফলতা অনেকটাই বেশি। আমরা শুধু ট্রেনিং এর জন্য ট্রেনিং দিই না। আপনি খুব যথার্থ বলেছেন। আসলে উদ্যোক্তার জন্য কতগুলো কোয়ালিটি থাকা দরকার। প্রথমত হচ্ছে যে তিনি ভাবনা করতে পারেন কিনা, নিজের থেকে চেষ্টা করতে পারেন কিনা, তিনি নতুন কিছু ক্রিয়েট করতে পারেন কিনা। তিনি যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে তাকে উদ্যোক্তা বলা যাবে না। ব্যবসা হয়তো করতে পারবেন, আবার ফলোয়ার, আপনি যদি ফলো করতে চান তাহলে কারটা ফলো করবেন? সফলতাকে ফলো করবেন নাকি ব্যর্থতাকে ফলো করবেন? খারাপটা ফলো করবেন না ভালোটাকে ফলো করবেন? এই খারাপ ভালো চেনার যোগ্যতাটাও কিন্তু থাকা দরকার। আমরা কিন্তু গয়রহভাবে সকল লোককে উদ্যোক্তা বানাতে পারবো না, এটা কিন্তু বাস্তব। কিন্তু এটাও সত্যি কথা যে উদ্যোক্তা, যার ভিতরে উদ্যোক্তার পটেনশিয়ালিটি আছে, তাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে তিনি কিন্তু অনেক ভালো উদ্যোক্তা হয়ে আমাদের সমাজের জন্য কর্মসংস্থান করতে পারবেন। জাকারিয়া ভাই, আপনার কাছে জানতে চাই, আমি জানি যে আপনাদের হাতে ছোট ছোট অনেক উদ্যোক্তা আপনি কাজ করেছেন এবং পরবর্তীতে তারা অনেক ভালো উদ্যোক্তা হিসেবে তৈরি হয়েছেন। আপনি যদি এরকম একজন দুজনের গল্প আমাদেরকে একটু শোনান, যিনি নাকি খুব ছোট করে শুরু করেছেন আপনার প্রজেক্ট এরিয়াতে বা আপনার নিজস্ব এলাকাতে, এখন তারা কারো সহযোগিতা ছাড়াই নিজেরা কিন্তু সফলভাবে ব্যবসা করছেন। আপনি যদি এরকম দু একজনের গল্প আমাদেরকে শোনান। জি জাকারিয়া ভাই। আমি হাতেম আলীর গল্প বলি। হাতেম আলীকে আপনি চেনেন? আমি চিনি। জি হ্যাঁ, হাতেম আলী সে আমাদের বীজ প্রকল্পে কাজ শুরু করলো, হাতে কলমে শিক্ষা দিলাম আমরা। সে এটাতে মজা পেয়ে গেল এবং সে ব্যবসা শুরু করলো। এখন সে কন্ট্রাক্ট গ্রোয়িং করে, একজন খুবই সামান্য লোক, কিন্তু এখন সে কন্ট্রাক্ট গ্রোয়িং করে, বীজ উৎপাদন করে, বিভিন্ন গ্রামে সে কন্ট্রাক্ট গ্রোয়িং করে এবং বোধহয় হাতেম আলী এখন 40-50 বিঘা জমিতে বীজ উৎপাদন করে সে সেগুলো মার্কেটিং করে এবং বিভিন্ন লিঙ্কেজ সে তৈরি করেছে। এবং আমাদের যে ইনিশিয়েটিভ ছিল, আমাদের যে উদ্যোগ ছিল, সেই উদ্যোগের বাইরেও সে নিজের থেকেও অনেক পথ হেঁটেছে এবং সে এখন একটা আইকন হয়ে গেছে আর কি এলাকার, হাতেম আলী তার বীজের ব্যবসায়।
এবং অনেক কোম্পানি যদিও ঠকাচ্ছে, কিন্তু অনেক কোম্পানি তার কাছ থেকে বীজ কেনে, অনেক কোম্পানির জন্য সে বীজ তৈরি করে দেয়। এইভাবে সে একটা সাকসেস স্টোরি হিসেবে তৈরি হয়েছে। এরকম অনেকগুলো আছে। আপনার কয়েকদিন আগে আমাদের এক বন্ধু মারা গেলেন, আপনি হয়তো নাম শুনেছেন, সবুজ নার্সারি, জি, মহাস্থান পরের এখানে সবুজ নার্সারি। তাকে আমরা ওই যে অনেক শুরুতে, আমাদের জীবনের শুরুতেই আমরা তাকে একটা প্রশিক্ষণ দিয়ে নার্সারির কথা বলেছিলাম। তারপরে শেরপুরের নীলা নার্সারি, তাকে এক মহিলা, নদী ভাঙ্গা মহিলা 5,000 টাকা নিয়ে এসে বললো যে আমরা কি করে বাঁচবো এখন, বুদ্ধি দেন। আমরা তখন নার্সারি করার বুদ্ধি দিলাম। সম্ভবত তো নীলা, নূরজাহান না? নূরজাহান। তো এখন হলো তার মেয়ের নাম হলো নীলা। তো এখন এই নীলা জি, নার্সারি এখন কিন্তু 100 বিঘা জমির উপরে নার্সারি। আবার প্রফেসর মান্নানের যে নার্সারি, সেই নার্সারি এখন আপনার সারা বাংলাদেশে চারা সাপ্লাই দেয়। জি, তো এরকম অনেক সাকসেস স্টোরি আমাদের তো আছেই, এবং আমরা সেগুলোকে কিন্তু তুলে ধরতাম। আমরা যখন আরডিএ তে প্রশিক্ষণের ব্যবস্থা করতাম, তখন কিন্তু এই মানুষগুলোকে নিয়ে যেতাম, তাদেরকে দিয়ে কথা বলাতাম। কিন্তু ওই যে সেটা একটা দিক, কিন্তু যে কথা স্যার বলছিলেন যে প্রকল্প থাকলেই প্রকল্পের কোটা থাকে, কোটা থাকলেই সেই কোটা পূরণের জন্য প্রশিক্ষণ দিতে হয়। কাকে দিলাম তার ঠিক নাই, বাড়িতে পুকুর নাই কিন্তু মাছের ট্রেনিং দিয়ে দিচ্ছি, বাড়িতে হাঁস পালার জায়গা নেই কিন্তু হাঁসের ট্রেনিং দিয়ে দিচ্ছি। এরকম করে আমরা অনেক ওয়েস্টেজ করতেছি, অনেক অনেক ওয়েস্টেজ করতেছি। সেই জন্যই আমি বারংবার বলতেছিলাম যে আমার একটা দুঃখ থেকে গেল যে মানে আমরা কৃষি সেক্টরটাকে সাজানো বা একটা স্থায়ী রূপের দিকে দেখে যেতে পারবো কিনা আমি জানি না। আসলে স্যারেরও নিশ্চয়ই এই কষ্টটা থাকবে, আমারও থাকবে, আমি আছেই। কৃষি সেক্টরটাকে আমরা একটা স্থায়ী রূপে দেখতে চাই আসলে। এবং সেখানে আমরা বিভিন্ন দেশ থেকে আপনার প্রশিক্ষণ নিয়ে আসছি, জাপান থেকে, জার্মানি থেকে, সবাই আমরা ঘুরতেছি, প্রশিক্ষণ নিচ্ছি, দেখে আসতেছি। তো জাপানে কিন্তু যেটা আমার মনে আছে সেটা হলো যে কোঅপারেটিভকে কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে যৌথভাবে বিজনেস করতে দিছে। মানে প্রাইভেট সেক্টরের সাথেও কোনো শত্রুতা নাই, প্রাইভেট সেক্টরও কাজ করবে, কিন্তু সেটা কোঅপারেটিভের মাধ্যমে, যার জন্য কোঅপারেটিভ এত স্ট্রং হয়ে গেছে ওখানে। আমাকে একজন কোঅপারেটিভস এর মানে কর্মকর্তা একবার বলছিলেন যে যদি গ্রামের একটা কোঅপারেটিভ সোসাইটিতে জোরে করে চিৎকার করে ওঠে, তাহলে জাপানের গভর্নমেন্টের খবর হয়ে যায়, এত স্ট্রং তারা। এবং সেখানে কৃষকের মানে মূল পার্টিসিপেশনটা কৃষকের অরাজনৈতিক সংগঠন হিসেবে তৈরি হয়েছে। সেখানে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে, সবকিছু একটা পার্মানেন্ট স্ট্রাকচারের মধ্যে চলে গেছে। সেটা আমরা জাপানে দেখে আসছি, জার্মানিতে দেখে আসছি, স্যার অনেক জায়গায় দেখে আসছেন, করে আসছেন। তো এই জায়গাটার স্বপ্ন দেখি এখনো আর কি আমরা, যে এই জায়গাটা হবে একটা পার্মানেন্ট সেট আপের মধ্যে কৃষি যাবে। একটু কিন্তু এই সরকার শুরু করছিল, যেমন কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট, এটা একটা পার্মানেন্ট জিনিস তৈরি হয়েছে, যে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট। আরো কৃষককে এটার আওতায় নিয়ে আসা দরকার, অনেক বেশি কৃষককে এটার আওতায় নিয়ে আসা দরকার, নিয়ে এসে একটা একটা ফোরামের ভিতরে কৃষককে নিয়ে আসতে হবে। এই একটাই সেক্টর যেখানে হরতাল নাই, করোনা নাই, কিচ্ছু নাই। সুতরাং এই সেক্টর ফ্লারিশ করার জন্য যথেষ্ট রকমের অপরচুনিটিজ আছে, খালি এটাকে একটা শক্ত প্ল্যাটফর্মের উপরে দাঁড় করানো। এক একজন আসে একটা করে গ্রুপ বানায়, কয়েকদিন পর প্রজেক্ট শেষ হয়ে যায়, ওই গ্রুপের খবরই নেয় না। আমার নিজেরই অভিজ্ঞতা আছে, প্রজেক্ট শেষ হয়ে গেছে, তার পরের মাসে দেখতে যেতে চাইছি, আমার পার্টনার এনজিও বলে যে ওখানে আমার কোনো লোক নাই। আসলে খুবই খুবই দুঃখজনক অভিজ্ঞতা এগুলো। কারণ আমরা যখন নাকি পরিশ্রম দিয়ে একটা লোককে, একটি গ্রুপকে যখন তৈরি করা হয়, সেই গ্রুপ যখন কখনোই কোনো প্রয়োজনে আবার আপনার কাছে আসে, তাকে কোনো সহযোগিতা করা যায় না। এবং এই ধারাবাহিকতা না থাকলে জি যাওয়ারই কোনো সুযোগ থাকে না। সেই জন্য আমাদের দরকার হলো কৃষির একটা স্থায়ী প্ল্যাটফর্ম, এবং সেখানে মূল মানে চালিকা শক্তি বা মূল যে ম্যানেজার বা মূল যে জায়গাটা, সেটা হলো কৃষকের নেতৃত্বে থাকতে হবে। এবং এটা অবশ্যই একটা অরাজনৈতিক হতে হবে, যাতে করে
মানে যেটাই আমরা করি সেটা একটা পার্মানেন্ট রূপ নেয়। যে এই এই আমরা 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 আজকের আলোচনা মোটামুটি হয়তো সবটা আলোচনা করতে পারলাম না, কিন্তু কতগুলো প্রশ্ন আমরা তুলতে পারলাম যে আমরা উদ্যোক্তাকে নির্বাচনই করতে পারছি না সঠিকভাবে অনেক ক্ষেত্রে। আমরা প্রশিক্ষণ দিয়েই শুধুমাত্র উদ্যোক্তাদের দায়িত্ব পালন করতে চাইছি। প্রশিক্ষণটা অনেক ক্ষেত্রে অর্থহীন হয়ে যাচ্ছে এবং সেটি বিনিয়োগটা কতখানি কাজে লাগছে সেটা বলা যাবে না। তারপরেও এটাও সত্যি কথা, রুহি দাসের কাছ থেকে আমরা যে এক্সপেরিয়েন্সটা পেলাম যে তরুণরা কিন্তু কাজ করছেন এবং সেখানে কিন্তু তারা লাভ করছেন, তারা মুনাফা অর্জন করছেন, তারা কর্মসংস্থান সৃষ্টি করছেন। জাকারিয়া যেটা বললেন যে সেখানেও কিন্তু নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং যারা তৈরি হয়েছে তারা এখন পর্যন্ত আইকন হিসেবে রয়ে গেছেন। আমি হাতেম আলীর কথা বললেন বা আপনি সেই লীলা নার্সারির কথা বলেন বা অন্যদের কথা বলেন, আমি এগুলো প্রত্যেকটি ব্যক্তিগতভাবে ভিজিট করেছি। অতএব এই জায়গাগুলো সম্পর্কে আমার নিজেরও অত্যন্ত গৌরব আছে। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলেই এগুলো খুবই চমৎকার সফলতা। আমি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনকে বলছি, আপনি কি আজকের আলোচনার একটা সারাংশ করবেন 1-2 মিনিটের মধ্যে, যাতে আমরা পরবর্তীতে আমরা এই জিনিস নিয়ে এবং আপনাদের আজকের যারা অতিথি তাদেরকে নিয়ে আমরা আবার কথা বলবো। আপনি যদি একটু সারাংশ করে দেন তাহলে আমরা আজকের আলোচনাকে শেষ করতে পারি। জি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। সারাংশ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ যে বুড়া মানুষ তো সব মনে রাখতে পারি না, এটা একটা সমস্যা হয়ে গেছে আর কি। আপনি বুড়ো হয়েছেন? আচ্ছা, বুড়ো হয়ে গেছে আর কি মানে যেটা একটু যাই হোক আর কি, ঠাট্টা মশকরা যাই করি না কেন, যে আজকে যে আলোচনার বিষয়টা হলো যে কৃষি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা আর বাস্তবতা, এটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি, আজকেও একটা আলোচনা সেই ধারাবাহিকতা করলাম। আমরা যেটা বুঝতে পারছি যে আসলে উদ্যোক্তা তৈরি করতে গেলে প্রশিক্ষণের যেরকম দরকার আছে সেরকম বাস্তবতার দরকার আছে, সেজন্য বাজারের দরকার আছে, সবকিছু মিলে একটা সামগ্রিক একটা ব্যবস্থাপনাটা দরকার আছে। এবং তার জন্য উদ্যোক্তা মানে প্রণোদনা মানে এই নয় শুধু টাকাই দিতে হবে। প্রণোদনা বলতে মানুষকে আসলে উদ্বুদ্ধ করা, তার জ্ঞান দেওয়া, সেটাও একটা প্রণোদনারই অংশ মনে করি। আর মানসিকতাটা পরিবর্তন, সামাজিক মানসিকতা পরিবর্তন, শুধু তার নিজের নয়, সমাজের ভিতরে তাকে যে একটা যে সেই কৃষি কাজ করবে সেটাও যে একটা সম্মানজনক কাজ এবং সেটাও যে শুধু বিসিএস এ যাওয়ার প্রয়োজন নেই, সেই জিনিসটাও আসলে প্রয়োজন। কিন্তু সব জায়গায় দরকার আছে একটা গাইডেন্স, উদ্দেশ্য ভালো একটা মানে প্রয়োজন আছে। যে আমি এলোপাথারি করে গেলাম তা হচ্ছে না। যে রুহি দাস বলেছেন যে ওনারা 2 বছর 3 বছর আসলে তাকে পরীক্ষা করেন, তাকে তারপরে গ্রাজুয়েট করে দিলে তাকে বেশি অর্থ দিন। দিস কাইন্ড অফ, শুধু এটা একটা উদাহরণ যে একটা গাইডেন্স কি করে আসলে উদ্যোক্তাকেও আসলে স্ট্রিমলাইন করতে হয়, তাকে পথে রাখতে হয়। কারণ একজন নতুন লোক নতুন কিছু করতে চায়, ভালো কিছু করতে চায়, তাকে তো অবশ্যই গাইডেন্সের মধ্যে রাখতে হবে। কিন্তু এটাও যাতে আবার প্রকল্প ভিত্তিক না হয়ে যায়, যে প্রকল্প শেষ হয়ে গেল তারপরে আর লোক নাই ওখানে, যে জাকারিয়া বলছেন। এটা আমাদের একটা স্থায়িত্ব কি করে থাকবে এই সমস্ত এই যে কাজগুলোর, সেটাও আসলে খেয়াল রাখা দরকার। আর যাকে তাকে আমরা প্রশিক্ষণ দেব না, যার ভিতরে মানসিক একটা পরিবর্তন আছে যে আমি একটা কিছু করতে চাই, আমার গরুলে আমার মুখের মধ্যে যদি বাড়িও মারে গোবর টোবর দিয়ে, তারপরে আমি বিরক্ত হয়ে যাব না, এই মানসিকতাটাও যাতে আমাদের থাকে সেই ধরনের, তাহলে সেই আসলে সঠিক উদ্যোক্তাতে পরিণত হবে। এবং সেই সবকিছু করতে গেলে আমাদের সফলতা এবং বিফলতা বাংলাদেশে যথেষ্ট আছে, সফলতা আছে, বিফলতা আছে। খালি সফলতা থেকেই শিখবো তাও নয়, কিন্তু আমরা বিফলতা থেকে আমরা শিখতে পারি, সেই আয়োজনটাও আমাদের থাকা দরকার। যে আমরা কেন একজন উদ্যোক্তা বিফল হয়ে গেলেন, কেন একজন উদ্যোক্তা সফল হচ্ছে, এই 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 জিনিসগুলোর আসলে তুলনামূলক ভাবে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পরে আমরা মনে হয় যে আমাদের শিক্ষাটা আরো ভালো হবে। আর সবকিছু একটা পরিচালনা দরকার। আমাদের সমাজে এই রুহি দাসদের মতো আমাদের মতো গাইড দরকার আছে, যাতে আমরা যে কাঙ্ক্ষিত যে আমরা যে একটা গোছানো কৃষি দেখে যেতে চাই, জাকারিয়ার যে ইচ্ছাটা, এই আমরা এই জায়গায় আসলে যেতে চাই। আমরা যাতে দেখে যেতে পারি যে বাংলাদেশের কৃষি একটা গোছানো জায়গাতে। ফলে আমাদের সবারই দরকার, আমি মনে করি ছোট হোক বড় হোক, একটা ভালো কিছু করতে চাই, সেটাই আমাদের উদ্যোক্তা, সেটাই একটা উদ্যোগী লোক হয়ে আসছে।
শুধু 10 কোটি টাকায় 100 গরু নিয়ে করলাম সেটাই নয়, আমি যদি ছোটখাটো কৃষিতেও পরিবর্তন আনতে পারি সেটাও একটা উদ্যোক্তা। আমি সর্বশেষে একটু বলতে চাই যে এই যে বিশেষ করে রুহি দাস আমাদের মতো মানুষ আপনারা উদ্যোক্তা তৈরি করছেন, নিরাপদ খাবার উৎপাদনটাকেও একটা উদ্যোক্তাদের লিস্টে তৈরি করুন, যে আপনার এলাকায় আপনার একটা এলাকায় কৃষকদেরকে নিয়ে আপনার নিরাপদ খাদ্য উৎপাদন করবেন এবং সেইটাকেও প্রসেস করে প্যাকেজিং করে যাতে বাজারজাত করা সম্ভব হয় সেই উদ্যোগও তৈরি করুন। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর জহিরুল আবেদীন, ধন্যবাদ মোহাম্মদ জাকারিয়া, একেম জাকারিয়া, ধন্যবাদ রুহি দাস। আসল কথা হচ্ছে উদ্যোগটা কিন্তু আমি যে কথাটি প্রথমে বলার চেষ্টা করেছি, উদ্যোগটা কিন্তু ব্যবসা না, উদ্যোগটা কিন্তু ব্যবস্থাপনা না, উদ্যোগটা কিন্তু মনোজগতের মধ্যে নতুন কিছু করার আকাঙ্ক্ষা তৈরি করা, এবং আকাঙ্ক্ষা তৈরি করতে চাইলে তার সাথে ম্যানেজার যুক্ত হবে, তার সাথে টাকা যুক্ত হবে, অন্য কিছু যুক্ত হবে। এবং আসল কথা হচ্ছে যে আমরা আমাদের চিন্তার ক্ষমতাটা কমে গেছে, আমাদের পড়ার ক্ষমতা কমে গেছে, আমরা সাজেশন দিয়ে পাশ করি, চিন্তা ছাড়াই পথ হাঁটি। আমাদের চিন্তাশীল জাতি তৈরি করা দরকার, পড়াশোনা করা জাতি তৈরি করা দরকার, তাহলেই উদ্যোক্তা তৈরি হবে। আমি এই কথাটা বলতে চাই, আমাদের এ যাবৎকালে আমাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে লুণ্ঠন হয়েছে, সৃজনশীল কাজ দিয়ে অর্থ উপার্জন কম হয়েছে। আমরা যে কোনো ভাবে যে কোনো প্রকারে বড়লোক হতে চেয়েছি, মধ্যপ্রদেশের উন্নতি করতে চেয়েছি, পরিশ্রম করে উদ্যোক্তা হতে চাইনি। এবং এ কারণেই কিন্তু আমাদের কাছে সেই উদ্যোক্তার পরিবর্তে চাকরি শেষে 2 কোটি টাকার তহবিল এবং অন্য কোনো অপ্রয়োজনীয় খাত থেকে যদি বালিশ পর্দা দিয়ে কিছু উপার্জন করা যায়, তাহলে আমার উদ্যোক্তা হওয়ার দরকার নেই। আমি যদি এভাবে চিন্তা করি, তাহলে এই জায়গাতে যদি মনোজগতের পরিবর্তন করা না যায়, এই জায়গাটিতে যদি জাকারিয়া ভাইয়ের মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করা না যায়, তাহলে আপনি উদ্যোক্তা পাবেন না। আমরা চর্বিত চর্বণ অনেক কথাই বলবো, কিন্তু সেটা দিয়ে উদ্যোক্তা তৈরি হবে না। তার জন্য ঈমান দরকার, তার জন্য নিয়ত দরকার। আমি আর বাড়াবো না, এখানেই আমার কথা শেষ করছি। আতাউর রহমান মিটন, আপনি যদি কলকাঠি নাড়ছিলেন সেটা শেষ করে দেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রেজা ভাই। আমি আর কিছু বলবো না, আজকে চমৎকার অনুষ্ঠান হয়েছে। জাকারিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আমাদের বড় ভাই। বগুড়ার মানুষ। আচ্ছা, না আমি তো ভাবতেছিলাম স্যার কি ভুলে গেল নাকি। না 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 ভাই, ভাই কিছু আচ্ছা ঠিক আছে, অফলাইন যেতে পারি, অফলাইন গিয়ে আলোচনা যেতে পারি। আর তো হ্যাঁ